শুরুতে একটা ব্রেকিং নিউজ দিই আপনাদের। ব্যাগে কার্তুজ নিয়ে দুবাই যাত্রা, কলকাতা বিমানবন্দরে পাকড়াও প্রাক্তন কাউন্সিলর। ব্যাগে কার্তুজ নিয়ে দুবাই যাত্রা, কলকাতা বিমানবন্দরে পাকড়াও প্রাক্তন কাউন্সিলর। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কিভাবে পুলিশের জালে এই অভিযুক্ত? কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আমিরুল ইসলাম, যিনি প্রাক্তন পৌরসভার একেবারে কাউন্সিলর এবং কুজলি পৌরসভা তিনি কাউন্সিলর ছিলেন। এবং যখন কাউন্সিলর একেবারে ভিতরে প্রবেশ করে সেই সময় তার ব্যাগের যে স্ক্যানার, সেই স্ক্যানারে লক্ষ্য করা যায় কিন্তু একেবারে যে ধাতব জাতীয় কোনো বস্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে ব্যাগ যখন বের করা হয় দেখা যায় ব্যাগের মধ্যে ম্যাগজিন সহ 6 রাউন্ড গুলি রয়েছে এবং সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে অর্কারি অসঙ্গতি পায়। এরপরে সিআইএফ এর পক্ষ থেকে এনএসসিবি থানাতে তুলে দেয়। পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার যে বৈধ লাইসেন্স রয়েছে এবং কোনো ভুলবশত তিনি কিন্তু এই ম্যাগজিন সহ একেবারে কার্তুজ একেবারে নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করেছিল। এবং এরপরেই তাকে বৈধ কাগজ দেখানোর পরে দীর্ঘ 6 ঘন্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয় এমনটা বলা হচ্ছে। যদিও এই ম্যাগজিন সহ যে চরম গুলি উদ্ধার হয়েছিল সেগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে সিজ করা হয়েছে। ওর কাছে কি লাইসেন্স ছিল? একবার যেমনটা বললাম যে ওর কাছে যে কাউন্সিলর প্রাক্তন, ওর কাছে লাইসেন্স ছিল, বৈধ কাগজ দেখানোর পরে কেউ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও যে নিয়ম অনুসারে কোনো এয়ারপোর্টে এই ধাতব বস্তু বা কোনো কিছু নিয়ে যাওয়া যায় না, আর গুলি বা কার্তুজের মতো যে বস্তু নিয়ে যাওয়া হয়েছিল সেই জন্য তাকে আটক করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হলো, সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ। ব্যাগে কার্তুজ নিয়ে মুম্বাই যাত্রা, কলকাতা বিমানবন্দরে পাকড়াও প্রাক্তন কাউন্সিলর। প্রাক্তন কাউন্সিলরের লাগেজেই ব্যাগে কার্তুজ উদ্ধার। স্ক্যানারে কার্তুজ ধরা পড়তেই আটক আমিরুল ইসলাম। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমিরুল বজবজের পূজালী পুরসভার প্রাক্তন কাউন্সিলর। আমিরুলকে এনএসসিবিআই থানার হাতে তুলে দিয়েছে সিআইএসএফ। আগ্নেয়াস্ত্র লাইসেন্স আছে দাবি প্রাক্তন কাউন্সিলরের। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ফের কলকাতায় শুট আউট, চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। জিমের মালিককে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা। হেলমেট রেনকোট পরে হামলা 4 দুষ্কৃতীর। ফের কলকাতায় শুট আউট, চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। জিমের মালিককে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা। হেলমেট রেনকোট পরে হামলা 4 দুষ্কৃতীর। এটা হচ্ছে জয়কামদারের জিম। জয়কামদার এখানে জিমে আসে। 2জন বাইক নিয়ে এসেছিল, 4টে ছেলে। 2জন বাইকে বসছিল, 2জন কি ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কারোকে চিনি না, আমরা জানিও না। এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে জয় আছে। উপরে উঠে গেল, 2 রাউন্ড গুলি চালিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। যখন বেরিয়ে চলে যায় আওয়াজ পায় তখন লোকে দেখেছে, চিনতে পেরেছে কি বলা যাবে না, কারণ হেলমেট পরেছিল আর রেনকোট পরেছিল। গুলি সব ভেতরে গুলি, এখনো গুলির দানা পড়ে আছে ভেতরে। যেটা অভিযোগ পাওয়া গেছে যে জিমের ভেতরে 2টি লোক এসেছিলেন, তারা মানে আর কি করেছিল। একজনের নামে জিজ্ঞাসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে। আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পারপাস কেন 2টো পাওয়া গেছে। হ্যাঁ তিনি ছিলেন। জিমের ভেতরে আমরা কোনো সিসিটিভি পাইনি। তারা রেনকোট টাইপের যত সময় উইন্ড চিটার কিছু করেছিল। জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায়। 11:30 থেকে 11:15 নাগাদ চারু মার্কেটের এই জিমের ভেতরে মালিকের খোঁজে দুষ্কৃতীর তাণ্ডব এবং মালিককে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়। ইতিমধ্যে জানা যাচ্ছে জিমের ভেতরে কোনো রকমভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে খুঁজে পাননি তারা। কলকাতা পুলিশের এআরএস এবং ডিসি সাউথ নিজে ঘটনাস্থলে আসে এবং জানা যাচ্ছে যে 4 জন মোট মোটর বাইকে করে আসে। 2জন উইন্ড চিটার এবং হেলমেট পরে সোজা এই জিমের ভেতরে ঢুকে যান এবং গিয়ে জয় কামদার বলে যিনি মালিক তার খোঁজ করে এবং 2 রাউন্ড গুলি চালানো হয়। ইতিমধ্যে 2 রাউন্ড গুলির খোল ভেতর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং অত্যন্ত জনবহুল এলাকা এবং 11 থেকে 12টা নাগাদ এখানে এই গুলি চলায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই। গোটা বিষয়টি ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা গুলি চালালো বা কেনই গুলি চালানো হলো। গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন এবং যেখানে এই ঘটনা ঘটেছে একদম মেন রোড থেকে 10 মিটারেরও দূরত্ব হবে না। হঠাৎই 4 জন দুষ্কৃতী ঠিক এখানে আসে বাইকে করে। 2 জনের মধ্যে উইন্ড চিটার এবং হেলমেট পরে সোজা ঢুকে যায় এই জিমের এন্ট্রেন্সে এবং ওপরে
উপরে উঠেই জয় কামদারের খোঁজ করে এবং 2 রাউন্ড গুলি চালায়, তারপরে এখানে চম্পট দেয়। গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে কারা এই ঘটনার পেছনে যুক্ত রয়েছে। আশেপাশে এলাকার যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে এবং খুব দ্রুতই তাদের যে খোঁজ, সেই খোঁজ কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে কলকাতা পুলিশ। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্রেকিং নিউজ এই মুহূর্তে কসবা গণধর্ষণের মূল অভিযুক্ত মনোজিতই 23 অগস্ট আলিপুর আদালতে কসবা গণধর্ষণের চার্জশিটে মনোজিতকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ। মনোজিতকে সাহায্যে 2 সহযোগী প্রবীর জৈব, চার্জশিটে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়েরও নাম। আরও ডিটেল জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, 23 অগস্ট আলিপুর আদালতে কসবা গণধর্ষণ মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে। যে চার্জশিট ইতিমধ্যে নিউজ 18 বাংলা হাতে এসেছে, তাই দেখা যাচ্ছে যে সেই চার্জশিটে মনোজিৎ মিশ্রকে প্রাইম অ্যাকিউজ বা মূল অভিযুক্ত দেখানো হয়েছে এবং মনোজিৎ, জয়ীদ, প্রবীর তার প্রত্যেকে একসাথে ষড়যন্ত্র করেছিল। তার তথ্য প্রমাণ যে পাওয়া গিয়েছে তদন্ত করতে গিয়ে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই মনোজিৎ ওই তরুণীকে প্রথমে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন ইউনিয়ন রুমে, তারপর জোর করে আটকে রেখে গার্ড রুম বা দক্ষিণ কলকাতা ল কলেজের যে গার্ড রুম, সেই গার্ড রুমে তাকে ধর্ষণ করা হয়। এই বিষয়টিও কিন্তু সামনে উঠে এসেছে। সেক্ষেত্রে ডিএনএ প্রোফাইল যে করা হয়েছিল মনোজিৎ মিশ্রার সাথে ডিএনএ প্রোফাইল ম্যাচ করছে এমনটা কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে যখন তাকে জোর করে আটকে রাখা হয়েছিল ইউনিয়ন রুমে, সেই ইউনিয়ন রুমের জানলা দিয়ে ভিডিওগ্রাফি করেছিলেন প্রমিত এবং জয়ী। যা পরিকল্পনায় সামিল, সদা সেই পরিকল্পনা তারা যে করেছিলেন, তারা যে চক্রান্ত করেছিলেন, তারই তথ্য প্রমাণ এই ছবি তোলা, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এমনকি তাদের মোবাইল থেকে বেশ কিছু ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও কিন্তু ডিজিটাল এভিডেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। পিনাকি বন্দ্যোপাধ্যায়, তিনি নিরাপত্তারক্ষী যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারও ভূমিকা রয়েছে, তারও যোগ সাজস হয়েছে। কারণ পিনাকি বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল একজন নিরাপত্তারক্ষী হিসেবে ওই তরুণীকে সেভ করা, বাঁচানো, কিন্তু তিনি করলেন না। তিনি উল্টে এটাকে সহযোগিতা করলেন। সেক্ষেত্রে পিনাকি বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্রের মধ্যে সামিল ছিলেন, এমনটা কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে মনোজিৎ মিশ্রকে এই গণধর্ষণ মামলার প্রাইম অ্যাকিউজ বা মূল প্রধান অভিযুক্ত দেখানো হয়েছে চার্জশিটে। অন্যদিকে প্রমিত, জয়ী প্রত্যেকেই এই ক্রাইমের বা এই অপরাধের পার্ট ছিল, তারা ষড়যন্ত্রকারী, তারা পরিকল্পনাকারী, এই এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে চার্জশিটে উল্লেখ করা হয়েছে মনোজিতের নাম এবং সেই মূল অভিযুক্ত বলেই উল্লেখ করা হয়েছে। বেশ, লালগোলায় পদ্মা ভাঙন ঘিরে উত্তেজনা, নদী পাড়ের বাসিন্দাদের সচেতন করতে যায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা, ধাক্কাধাক্কি। লালগোলায় পদ্মা ভাঙন ঘিরে উত্তেজনা, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে, কি আশ্বাস দেওয়া হয়েছে, আরো ডিটেল জানাতে পারবে প্রণব, রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। প্রণব, দেখো, বেশ কিছুদিন ধরে লালগোলার যে তারাপুর এলাকা রয়েছে সেখানে ভাঙন চলছে এবং বেশ কিছু বাড়িঘর কিন্তু পদ্মা গর্ভে তলে গিয়েছে এবং একইভাবে রামকৃষ্ণপুরেও কিন্তু আবার ভাঙন শুরু হয়েছে এবং আজকে বিকেল থেকে আবার ভাঙন হচ্ছিল। সেই সময় এলাকার মানুষজনরা তারা কিন্তু দাঁড়িয়ে ছিল, সেই সময় পুলিশের গাড়ি দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, হাতাহাতি শুরু হয়। তারপরে কিন্তু উত্তেজিত জনতা, গ্রামবাসীরা তারা কিন্তু পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী জঙ্গিপুর পিডি থেকে এবং বহরমপুরের লালবাগ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী যায় এবং পরিস্থিতি সামাল দেয়। এবং এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভাঙন চললেও কিন্তু মানুষ সর্ব ঘর বাড়ি ভেঙে তলিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং এই ঘিরেই তোমার এই এলাকার মানুষরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদি প্রশাসনের কর্তব্যক্তিরা পরিস্থিতি সামাল দেন এবং তারপর আশ্বাস দেন যে যাতে দুর্গত মানুষদের পুনর্বাসন দেওয়া হয়। বেশ প্রণব, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, পুজোর প্রস্তুতিতে সমস্যা উদ্যোক্তাদের। পুজোতে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, তবে পুরুলিয়াতে আজ সন্ধ্যে থেকেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু আজ সন্ধ্যে থেকেই মহালয়ার দিনেও আমরা দেখলাম যে পুরুলিয়াতে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ, সব মিলিয়ে পুজো উদ্যোক্তারা তো আশঙ্কায় রয়েছেন। বৃষ্টি কি এখনো হচ্ছে?
দেখো প্রিয়াঙ্কা, টানা বৃষ্টি চলছে সন্ধ্যের পর থেকে এবং বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে যে বৃষ্টি হচ্ছে এর ফলে একদিকে যেমন পুজোর কেনাকাটায় সমস্যা তৈরি হয়েছে, অন্যদিকে পুজোর যারা উদ্যোক্তা তাদের সমস্যা তৈরি হয়েছে, প্রস্তুতিতে বাধা তৈরি হয়েছে এবং এই টানা বৃষ্টির ফলে একেবারেই মহালয়ার রাতের থেকে যে সন্ধ্যের থেকে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে যেমনটা বললাম যে পুজোর বাজারে সমস্যা তৈরি হয়েছে। সাধারণ মানুষ যারা এই সময় বাজারে কেনাকাটা করে তারা যেমন গৃহবন্দী হয়ে গেছে, তেমনি একদিকে পুজোর প্রস্তুতি যে সেই প্রস্তুতি প্যান্ডেল তৈরি থেকে শুরু করে নানা লাইট লাগানো থেকে শুরু করে প্রস্তুতিতে এবং এই পুজোর সময় একেবারেই বজ্র বিদ্যুতে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে পুজোতে এই বৃষ্টি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। একেবারে বেশ।